हरि ओम नमस्ते संस्कृत कक्षे सर्वेशम स्वागतम। तो प्रिय छात्र छात्रीबृंदु आज के द्वादश श्रेणीर सिलेबास दीते चलेছি संस्कृत सिलेबास। और तुम्हादेर एक कथा बोली जे द्वादश श्रेणीर पाठ शुरू करार आगे पठन पाठन शुरू करार आगे सिलेबासेर जे पैटार्नटा ठीक है सेटा अत्यंत जरूरी। किन्तु एबारे सिलेबासटा जे माथाय राखते पारबे ना तोमरा देखबे अनेक क्षेत्रे तोमादेर कि हये जाबे, अनेक क्षेत्रे तोमरा जेखाने कम नम्बर आसबे सेखाने बेशी पढ़े फेलेछो एमनटा देखाबे। ठीक आछे तोमादेर एकादश श्रेणीर जे संस्कृत विषय सिलेबास छिलो ठीक तेमनि द्वादश श्रेणीर सिलेबासटाও सेम। तो एबारे देखो सबाई स्क्रिनेर दिके देखो। एबारे देखो তোমাদের যে সংস্কৃত বিষয়ে যে উচ্চ মাধ্যমিকের সিলেবাস বা প্রথমে যে তোমাদের গদ্যাংশ হচ্ছে দুটি। ঠিক আছে সংস্কৃত গদ্যাংশ হচ্ছে দুটি। এখানে দেখো সবাই লক্ষ্য করো সবাই দুটি। এক নম্বর হচ্ছে আরিয়াবর্ত বানানম। কি বললাম উচ্চারণ? আরিয়াবর্ত বানানম। আরিয়া উচ্চারণ করতে হবে যেহেতু সংস্কৃত দেওয়া আছে আরিয়াবর্ত বানানম, আর্যাবর্ত বানানম নয়। যখন বাংলায় উচ্চারণ করব তখন আমরা আর্যাবর্ত বলবো বা আর্যাবর্ত। ঠিক আছে কিন্তু সংস্কৃত ভাষায় যখন উচ্চারণ করব তখন বলতে হবে আরিয়াবর্ত বানানম। ঠিক আছে তাহলে গদ্যাংশ কটি আছে বলো তো? দুটি গদ্যাংশ। এক নম্বর হচ্ছে আরিয়াবর্ত বানানম, কে লিখেছে? কবি ত্রিবিক্রম ভট্ট। ঠিক আছে দু নম্বর দেখো কি দেওয়া আছে? বনকতা গুহা। কি দেওয়া আছে? বনকতা গুহা। লেখক হচ্ছে গোবিন্দকৃষ্ণ মদক। লেখককে গোবিন্দকৃষ্ণ মদক। তাহলে ভালো করে মনে রাখতে হবে তোমাদের উচ্চ মাধ্যমিকের সংস্কৃত বিষয়ে দুটি গদ্য আছে। কটি আছে? দুটি। একটির নাম হচ্ছে আরিয়াবর্ত বানানম আর দু নম্বর হচ্ছে বনকতা গুহা। এবারে হচ্ছে পদ্যাংশের দিকে চোখ রাখো সবাই। যে পদ্যাংশ হচ্ছে এক নম্বর কি দেওয়া আছে? গঙ্গা স্তোত্রম। কি দেওয়া আছে? গঙ্গা স্তোত্রম। উচ্চারণ হবে সবার। ঠিক আছে গঙ্গা স্তোত্রম বলতে হবে। কি বললাম বলো তো? গঙ্গা স্তোত্রম। একটু আওয়াজ করলে অসুবিধা নাই, ক্যামেরা চলছে চলুক অসুবিধা নাই। গঙ্গা স্তোত্রম। ঠিক আছে এবারে দেখো দু নম্বর কি দেওয়া আছে? এখানে মনে রাখতে হবে গঙ্গা স্তোত্রম। ঠিক আছে শ্লোক হচ্ছে 1 থেকে 10টি। কয়টি শ্লোক আছে? 10টি শ্লোক দেওয়া আছে, 1 থেকে 10টি। ঠিক আছে তারপরে হচ্ছে লেখককে শঙ্করাচার্য। ঠিক আছে শঙ্করাচার্য। সংস্কৃত ভাষায় বলে শঙ্করাচার্য আর বাংলা ভাষায় বলে হচ্ছে শঙ্করাচার্য। ঠিক আছে তারপরে দেখো দু নম্বর হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। দু নম্বরে কি আছে? শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতার মোট কয়টি অধ্যায় আছে? 18টি অধ্যায়। মনে রাখতে হবে কয়টি অধ্যায়? 18টি অধ্যায়। কিন্তু তোমাদের পড়তে হবে কর্মযোগ। এই কর্মযোগ হচ্ছে তৃতীয় অধ্যায়। ঠিক আছে কর্মযোগ হচ্ছে তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়ের 11টি শ্লোক দেওয়া আছে। ঠিক আছে এবারে দেখো তারপর কি দেওয়া আছে? নাট্যাংশ। কি দেওয়া আছে? নাট্যাংশ বলতে নাটক। নাটকের নাম হচ্ছে বাসন্তিক স্বপ্নম। কি দেওয়া আছে? বাসন্তিক স্বপ্নম। তাহলে হচ্ছে একটি নাটক আছে। কয়টি নাটক? একটি নাটক। এবারে দেখো নাটকের হচ্ছে লেখক বা নাটকার কৃষ্ণমাচার্য। ঠিক আছে কৃষ্ণমাচার্য। সংস্কৃত ভাষায় যদি উচ্চারণ করো তোমরা তাহলে হচ্ছে কৃষ্ণমাচার্য আর বাংলা ভাষায় উচ্চারণ হলে কৃষ্ণমাচার্য। ঠিক আছে তাহলে এবারে দেখো ভালো করে দেখো আমি কি বললাম। দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের যে সিলেবাস ঠিক আছে সেখানে হচ্ছে গদ্যাংশ, সংস্কৃত বিষয় হচ্ছে গদ্যাংশ দুটি। একটার নাম হচ্ছে আরিয়াবর্ত বানানম যেটি ত্রিবিক্রম ভট্ট লিখেছেন। ঠিক আছে দু নম্বর হচ্ছে বনকতা গুহা যার লেখক হচ্ছে গোবিন্দকৃষ্ণ মদক। এবারে দুটি পদ্যাংশ আছে। পদ্যাংশের নাম কি? এক নম্বর হচ্ছে গঙ্গা স্তোত্রম, 10টি শ্লোক দেওয়া আছে। ঠিক আছে লেখক হচ্ছে কবি শ্রী শঙ্করাচার্য বা কবি শ্রী শঙ্করাচার্য। দু নম্বরে কি দেওয়া আছে? শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতার কততম পাঠ দেওয়া আছে? কর্মযোগ অর্থাৎ তৃতীয় অধ্যায়। কত অধ্যায় দেওয়া আছে? তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে কর্মযোগ। ঠিক আছে তারপর হচ্ছে নাট্যাংশ। নাট্যাংশ হচ্ছে একটি। কটি বলো তো? একটি। বাসন্তিক স্বপ্নম। কি দেওয়া আছে? বাসন্তিক স্বপ্নম। যার হচ্ছে নাট্যকার হচ্ছে কৃষ্ণমাচার্য। সংস্কৃত ভাষায় বললে কৃষ্ণমাচার্য, বাংলা ভাষায় বললে কৃষ্ণমাচার্য। ঠিক আছে তাহলে তোমাদের হচ্ছে মোট পড়া কটি বলো তো? 5টি। কটি পড়া? 5টি। দুটি গদ্যাংশ, দুটি পদ্যাংশ, একটি নাটক। কটি হলো? 5টি। তারপরে এই 5টি পড়া কিন্তু ঠিক আছে এবারে হচ্ছে আমরা জেনে নিব হচ্ছে নম্বর বিভাজন। ঠিক আছে কোন পড়া থেকে কত নম্বর থাকবে।
ঠিক আছে, কোন পড়া থেকে কত নম্বর থাকবে, এই যে 5টি পড়া তোমাদের দ্বাদশ শ্রেণীতে এই 5টি পড়াই পড়তে হবে। তার সাথে ব্যাকরণের পাঠ আছে, এখন দেখে নেব। তো সবাই ভালো করে এবারে দেখো কি আছে, সংস্কৃত সাহিত্যের ইতিহাস কি দেওয়া আছে, সংস্কৃত সাহিত্যের ইতিহাস, সংস্কৃত সাহিত্যের ইতিহাস। সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে কি কি পড়তে হবে দেখো, ভাস, ঠিক আছে, ভাস, স্বপ্ন বাসবদত্তম, স্বপ্ন বাসবদত্তম পড়তে হবে, এটা একটা নাটক, ঠিক আছে। শূদ্রকে এর হচ্ছে মৃচ্ছকটিকম, ঠিক আছে, মৃক্ষকটিকম। তারপর হচ্ছে বিশাখ দত্তের হচ্ছে মুদ্রা রাক্ষসম, কি দেওয়া আছে, এ দেখো ভাসের হচ্ছে স্বপ্ন বাসবদত্তম, 2 নম্বর হচ্ছে শূদ্রকের হচ্ছে মৃচ্ছকটিকম, তারপরে হচ্ছে বিশাখ দত্তের হচ্ছে মুদ্রা রাক্ষসম, তারপরে কি দেওয়া আছে 4 নম্বর হচ্ছে কালিদাস, কালিদাসের হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম মেঘদূতম। 5 নম্বরে কি দেওয়া আছে জয়দেব, কবি জয়দেব রচিত গীত গোবিন্দম, কবি জয়দেব রচিত গীত গোবিন্দম। এটা হচ্ছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস। তারপরে সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে আরো কি পড়তে হবে দেখো, কি দেওয়া আছে আর্যভট্ট, কি দেওয়া আছে বিজ্ঞান সাহিত্য থেকে পড়তে হবে আর্যভট্ট। তারপরে হচ্ছে 2 নম্বরে বরাহ মিহির, 3 নম্বরে হচ্ছে চরক সংহিতা, 4 নম্বরে হচ্ছে সুশ্রুত সংহিতা। তাহলে এটা গেল হচ্ছে কিসের পাঠ বলো তো, সংস্কৃত সাহিত্যের পাঠ বা সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের এই দুটো পাঠ থেকে পড়তে হবে, ঠিক আছে। দেখো কি পড়তে হবে আবারও আমি বলে দিচ্ছি, ঠিক আছে। 1 নম্বরে হচ্ছে ভাস, ঠিক আছে, ভাস রচিত নাটক হচ্ছে স্বপ্ন বাসবদত্তম। তারপরে হচ্ছে শূদ্রক, শূদ্রক রচিত নাটকের নাম হচ্ছে কি মৃচ্ছকটিকম। তারপরে হচ্ছে 3 নম্বর বিশাখ দত্ত, বিশাখ দত্ত রচিত কি আছে যে মুদ্রা রাক্ষসম, ঠিক আছে, মুদ্রা রাক্ষসম। তারপর হচ্ছে কালিদাস, কালিদাসের হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম মেঘদূতম। তারপরে হচ্ছে কবি জয়দেবের হচ্ছে গীত গোবিন্দম। বিজ্ঞান সাহিত্য থেকে পড়তে হবে তোমাদের হচ্ছে আর্যভট্ট, বরাহ মিহির, চরক সংহিতা, সুশ্রুত সংহিতা। এটা হচ্ছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এবারে চলে যাবো হচ্ছে ভাব সম্প্রসারণ, ঠিক আছে। একাদশ শ্রেণীতে তোমরা লিখেছো না ভাব সম্প্রসারণ, লিখেছো কিনা বলো, একাদশ শ্রেণীতে তোমরা ভাব সম্প্রসারণ লিখেছো। এবারে দ্বাদশ শ্রেণীতেও তোমাদের কি করতে হবে ভাব সম্প্রসারণ লিখতে হবে, ঠিক আছে। এবারে ভাব সম্প্রসারণ কোন কোন পড়া থেকে আসতে পারে বা আসবে এটা জানতে হবে। একাদশ শ্রেণীতে সংস্কৃত বিষয় যাদের আছে, একাদশ শ্রেণীতে কি করেছো যে গদ্য আর পদ্য, গদ্য কটি থাকে, 2টি গদ্য। একাদশ শ্রেণীতে কয়টি গদ্য ছিল, 2টি ছিল। দ্বাদশ শ্রেণীতেও একই রকম, ঠিক আছে, দ্বাদশ শ্রেণীতেও কি আছে 2টি গদ্য আছে, 2টি পদ্য আছে, মোট 4টি পড়া থেকে। তাহলে দেখো ওখানে কি দেওয়া আছে, নামগুলো দেওয়া আছে আরিয়াবার্তা বানানাম, বনকথা গুহা, গঙ্গা স্তোত্রম, শ্রীমদ্ ভগবদ গীতা, কর্মযোগ, ঠিক আছে। এই 4টা পড়া থেকে বা এই 4টি পড়া থেকে তোমাদের ভাব সম্প্রসারণ করতে হবে। কয়টি পড়া থেকে, 4টি পড়া। মনে রাখতে হবে কিন্তু, ভালো করে বলছি মনে রাখতে হবে। বা যারা আমাকে দ্য ডিজিটাল এডুকেয়ার চ্যানেলে দেখছো বিভিন্ন জায়গা থেকে, তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু আমি তোমাদের বলছি যে সংস্কৃত বিষয়ে যে সংস্কৃত যে আছে, সংস্কৃতের যে ভাব সম্প্রসারণ এটা ভালো করে মনে রাখতে হবে। সংস্কৃত পুরো বিষয়টাতে হচ্ছে 5টি পড়া আছে, এই 5টি পড়ার মধ্যে নাটক বাদে 4টি পড়া থেকে তোমাদের ভাব সম্প্রসারণ লিখতে হবে। তাহলে এখানে দেওয়া আছে দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ে কটি আছে গদ্য, 2টি, এই যে আরিয়াবার্তা বানানাম, বনকথা গুহা 2টি গদ্য, পদ্য কটি পদ্য 2টি, গঙ্গা স্তোত্রম, শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায়, ঠিক আছে। এই 4টি পড়া থেকে কি থাকবে ভাব সম্প্রসারণ লিখতে হবে বা থাকবে 4 নম্বর, ঠিক আছে। যে কোনো 2টি দেওয়া থাকবে, 1টি লিখতে হবে। বোঝা গেছে এটা, বুঝতে পারছো? এবারে নেক্সট কি আছে দেখে নেই। এবারে দেখো ভাষা, ভাষা ব্যাকরণ ও নির্মিতি, ঠিক আছে, ভাষা ব্যাকরণ ও নির্মিতি। এবারে দেখো এখানে ভাষার মধ্যে কি আছে, এটা হচ্ছে ব্যাকরণের পাঠ, ঠিক আছে। ব্যাকরণের পাঠ থেকে দেখো কি আছে কারক ও বিভক্তি, কি করতে হবে কারক ও বিভক্তি, একাদশ শ্রেণীতেও ছিল, ছিল না একাদশ শ্রেণীতে, কারক ও বিভক্তি তোমাদের করতে হবে। তারপরে হচ্ছে 2 নম্বর দেখো বেশ বাক্য সহ সমাসের নাম, সমাস, ঠিক আছে, সমাস লিখতে হবে। তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে এগুলো সব ব্যাকরণের পাঠ কিন্তু শব্দ যুগলের পার্থক্য, কি দেওয়া আছে শব্দ যুগলের পার্থক্য। শব্দ যুগলের পার্থক্য বলতে যেমন 2টি শব্দ থাকবে, 2টি শব্দ একই রকম, যেমন যেমন বাংলা ভাষায় আমরা পড়েছিলাম যে অন্ন অন্নম পড়েছিলাম না, অন্ন অন্নম পড়েছি কিনা, না মনে নাই? আচ্ছা যাই হোক, শব্দ যুগলের পার্থক্য মানে হচ্ছে 2টি শব্দ একই রকমে থাকবে,
সেই দুটি শব্দের অর্থ লেখার পরে আবার একটি বাক্য রচনা করতে হবে। ঠিক আছে, যখন পড়বো তখন ভালো করে বুঝিয়ে দিব। তারপরে দেখো 4 নম্বরে কি এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ বলতে কয়েকটা শব্দকে একটি বাক্যে, একটি শব্দে পরিণত করা। কয়েকটি শব্দকে একটি বাক্যে, বাক্য হবে না একটি শব্দে কি করা, পরিণত করা, এটা হচ্ছে এক কথায় প্রকাশ। তারপরে হচ্ছে পরিনিষ্ঠিত রূপ। কি আছে, পরিনিষ্ঠিত রূপ নির্ণয়। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকরণের পাঠ। তারপরে আরো আছে দেখো ভাষাতত্ত্ব। ভাষাতত্ত্ব বলতে ভাষা সংক্রান্ত আলোচনা যেখানে আছে। ভাষাতত্ত্ব, ভাষাতত্ত্ব মানেই হচ্ছে ভাষা সংক্রান্ত আলোচনা। ঠিক আছে, বিভিন্ন ভাষা আছে, যেমন আর্য ভাষা আছে, ইন্দো ইউরোপীয় ভাষা আছে, তারপরে হচ্ছে ইন্দো ইরানীয়, ঠিক আছে, আরো অনেক ভাষা আছে, সেই সম্পর্কে আলোচনা। এবারে এখানে কি দেওয়া আছে, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয়, এর দুটি প্রধান শ্রেণীবিভাগ এবং তার 10টি উপশ্রেণীর নাম। তাহলে ভাষাতত্ত্বের মধ্যে কি আছে, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয়, এর দুটি প্রধান শ্রেণীবিভাগ এবং তার 10টি উপশ্রেণীর নাম। এবারে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর হচ্ছে দুটি শাখা এবং 10টি উপশ্রেণীর নাম, এগুলোর মধ্যে প্রশ্ন হতে পারে, এটা 1 নম্বরে ভাষাতত্ত্ব থেকে পড়তে হবে। তারপরে দেখো ভারতীয় আর্য ভাষার স্তরবিন্যাস সম্পর্কিত ধারণা। তাহলে ভারতীয় আর্য ভাষা যে আছে, ঠিক আছে, ভারতীয় আর্য ভাষা পড়তে হবে, তার যে স্তরবিন্যাস সেটাও জানতে হবে। ঠিক আছে, সেগুলো থেকে তোমাদের প্রশ্ন তুলে দিতে পারে। এটা হচ্ছে ভাষাতত্ত্বের পাঠ। এবারে নেক্সট কি আছে, এটা বুঝতে পারছো? তাহলে দেখো এর আগে আমাদের কি গেল, এর আগে হচ্ছে পাঠ্য বই, টেক্সট যেটাকে বলা হয়, পাঠ্য বই থেকে আমরা 5টি পড়া জানতে পারলাম। ঠিক আছে, তারপর চলে আসলাম কি ব্যাকরণের পাঠ। ব্যাকরণের পাঠ থেকে আবারও বলছি ভাষা, ব্যাকরণ ও নির্মিতি। কি কারক ও বিভক্তি শিখতে হবে আমাদের, ব্যাস, বাক্য সহ সমাসের নাম, শব্দযুগলের পার্থক্য, এক কথায় প্রকাশ, পরিনিষ্ঠিত রূপ নির্ণয়। তারপরে কি আছে ভাষাতত্ত্ব। ভাষাতত্ত্ব থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয়, এর দুটি শ্রেণীবিভাগ, প্রধান শ্রেণীবিভাগ এবং 10টি উপশ্রেণীর নাম। তারপরে কি দেওয়া আছে, ভারতীয় আর্য ভাষার স্তরবিন্যাস সম্পর্কিত ধারণা। তারপরে কি দেওয়া আছে, নেক্সট এবারে দেখো কি দেওয়া আছে, পড়ো তো, বাংলা থেকে সংস্কৃত অনুবাদ। তোমরা লজ্জা পাচ্ছ না, লজ্জা পাচ্ছ? এবারে দেখো লজ্জাম মাস্তু প্রশ্নান্ত সার্ভে। সবাই দেখো কি দেওয়া আছে, বাংলা থেকে সংস্কৃত অনুবাদ। কি বললাম, বাংলা থেকে সংস্কৃত অনুবাদ। এবারে কি কি থেকে থাকবে, পঞ্চতন্ত্র হিতোপদেশ। পঞ্চতন্ত্র হিতোপদেশ বলতে, পঞ্চতন্ত্র হচ্ছে গল্পগ্রন্থের নাম। পঞ্চতন্ত্র হচ্ছে কিসের নাম, গল্পগ্রন্থের নাম। হিতোপদেশও হচ্ছে গল্পগ্রন্থের নাম। এই যে গল্পগ্রন্থ, যেগুলো হচ্ছে যেই গল্পগুলি বা যেই গল্পগুলো হচ্ছে পঞ্চতন্ত্র আর হিতোপদেশ থেকে নেওয়া, সেই গল্পগুলো থেকে তোমাদের হচ্ছে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ আসবে। ভালো করে বোঝার চেষ্টা করো। অধিকম মা বদতু, অধিকম মা বদতু। কি বললাম আমি, পঞ্চতন্ত্র হিতোপদেশ। ঠিক আছে, পঞ্চতন্ত্র হিতোপদেশ হচ্ছে গল্পগ্রন্থের নাম। কিসের নাম, গল্পগ্রন্থের নাম। এবারে পঞ্চতন্ত্র হিতোপদেশের অনেক গল্প আছে, অনেক গল্প আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে এই গল্পগুলো যে আছে, এই গল্পগুলো থেকে কি আসবে, যে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ, মানে বাংলায় তুলে দেওয়া থাকবে গল্পটা, কি করতে হবে, সংস্কৃতে অনুবাদ করতে হবে। ঠিক আছে, যেমন বাংলা থেকে সংস্কৃত অনুবাদ, বুঝতে পারছো তো, কি বোঝা যাচ্ছে? ক্লাস 11-এ যে ছিল ওটা নয়, কিন্তু ওটা ছিল বঙ্গানুবাদ, মানে সংস্কৃত ভাষায় দেওয়া আছে লাইন, সেটার বাংলা করেছো। এখানে দ্বাদশ শ্রেণীতে সংস্কৃত বিষয়ে কি করতে হয়, বাংলা থেকে সংস্কৃত অনুবাদ, মানে বাংলায় তুলে দেওয়া থাকবে, সেটাকে তোমাদের কি করতে হবে, সংস্কৃতে অনুবাদ করতে হবে। যেমন যদি বলি যে আমি মন্দিরে গিয়ে বাড়ি আসবো, মন্দিরে গিয়ে বাড়ি আসবো, ঠিক আছে, এটাকে কি করতে হবে, সংস্কৃত অনুবাদ। ঠিক আছে, আমি মন্দিরে গিয়ে বাড়ি আসবো বা এসেছি, ঠিক আছে, আমি মন্দিরে গিয়ে বাড়ি এসেছি, এটাকে কি করতে হবে, যে সংস্কৃত অনুবাদ করতে হবে। যে আহম মন্দিরম গত্ত্বা গৃহম আগতবান। ঠিক আছে, আমি মন্দিরে গিয়ে বাড়ি এসেছি। ঠিক আছে, এবারে দেখো, আচ্ছা এটা বোঝা গেছে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ, অর্থাৎ পঞ্চতন্ত্র হিতোপদেশের যে গল্পগুলি আছে, অনেক গল্প, কিন্তু দুটো গল্প নয়, আবার এটা গল্প গ্রন্থের নাম।
ভালো করে বোঝার চেষ্টা করো সবাই। তো এখানে এই গল্পগ্রন্থগুলিতে যতগুলো গল্প আছে যে কোনো গল্পের লাইন তুলে দেওয়া থাকবে, সেটা কি করতে হবে, সংস্কৃত ভাষায় অনুবাদ করতে হবে। ঠিক আছে, দেওয়া থাকবে বাংলায়, অনুবাদ করতে হবে সংস্কৃত। এবারে এটা হচ্ছে কি হয়, এটা একটা হচ্ছে পঞ্চতন্ত্র হিতোপদেশ থেকেও দিতে পারে, যে কোনো একটা, দুটো থাকে তো যে কোনো একটা করতে হয়। এবারে কি করতে হয় এখানে, যে এখানে নিজের ইচ্ছা মতোও দিতে পারে যারা কোশ্চেন করে। ঠিক আছে, একটা হচ্ছে বানিয়ে বানিয়ে দিয়ে দিল, একটা কি করলো, বানিয়ে বানিয়ে দিয়ে দিল। ঠিক আছে, এমনও দিতে পারে। তারপরে দেখো কি আছে, অনুচ্ছেদ, অনুচ্ছেদ রচনা। কি আছে, অনুচ্ছেদ রচনা। যেমন ইংরেজি সাহিত্যে বা ইংরেজি বিষয়ে কি থাকে, প্যারাগ্রাফ রাইটিং আছে না, প্যারাগ্রাফ রাইটিং নাম শুনেছো না আজকেই প্রথম? আমার তো মনে হচ্ছে আজকেই প্রথম। তো প্যারাগ্রাফ রাইটিং, গালে হাত দিয়ে শুনবে না, গালে হাত দিবে না। আচ্ছা কি বললাম, কোথায় সারলাম, অনুচ্ছেদ রচনাটা কি? আমি বললাম অনুচ্ছেদ রচনা ইংরেজি বিষয়ে হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং, শুনেছো? ইংরেজিতে প্যারাগ্রাফ রাইটিং যেটাকে বলা হচ্ছে, সংস্কৃত ভাষায় সেটাই হচ্ছে অনুচ্ছেদ রচনা বা প্রবন্ধ। ঠিক আছে, কয়েক লাইন লিখতে হবে। এখানে কি দেওয়া আছে দেখো, ভালো করে মনে রাখতে হবে, পাঠ্য বহির্ভূত যে কোনো বিষয়ে 4 বা 5 লাইন। পাঠ্য বহির্ভূত বলতে সিলেবাসের বাইরে, এটা যে নির্দিষ্টভাবে কোনো সিলেবাস দেওয়া আছে এটার জন্য যে এগুলো থেকে আসবে এমন নয়, কিন্তু যে কোনো দিতে পারে। ঠিক আছে, যেমন মম প্রিয় কবি দিতে পারে, সংস্কৃত ভাষা দিতে পারে, তারপরে কি আছে যে মম জীবনে সারণীয়ম দিনম, ঠিক আছে, এমনও দিতে পারে। তো যাই হোক, তারপরে কি দেওয়া আছে শেষে, সংস্কৃত প্রকল্প। সংস্কৃত প্রকল্পটা স্কুল, এই 20 নম্বর পুরোটাই স্কুল থেকে প্রদান করবে। কোথা থেকে দিবে, স্কুল বা বিদ্যালয় থেকে দিবে। এই 20 নম্বর, এই 20 নম্বর হচ্ছে তোমরা স্কুল থেকে চেয়ে নিবা, যে ও স্যার আমাদের 20 নম্বর কিন্তু চাই, 20-তে 20 চাই, এটা স্কুল থেকে নিবে। ঠিক আছে, চেয়ে নিবে, 20-তে 20 লাগবে। তো এখানে কি কি বিষয়ে লিখতে বলবে, এই দুটো বিষয়ের উপরে লিখতে পারে, বা যে বিদ্যালয়ে যে শিক্ষক আছেন, ঠিক আছে, তার ইচ্ছে মতো দিবে যে এটা লিখতে হবে, এটা করতে হবে, তার উপর ডিপেন্ড করেই হয়। কিন্তু তবুও পাঠ্যাংশের মধ্যে দেওয়া আছে সংস্কৃত সাহিত্য সম্পর্কিত বিষয়, সংস্কৃত মনীষায় বিজ্ঞান চেতনা, এই দুটো বিষয়ের উপরে দিতে পারে। আবার যে শিক্ষক স্কুলে আছেন বা যে যে স্কুলে পড়ো আর কি, ঠিক আছে, সেই স্কুলের শিক্ষক বা শিক্ষিকা বা স্যার বা ম্যাম একটা নির্দিষ্টভাবে দিবে, দেখায় যে স্কুলে এই বিষয়টার উপরে লিখতে হবে, সেই বিষয়ে লিখবা, লিখলেই 20-তে 20, ব্যাস। ঠিক আছে, এবারে এগুলোর হচ্ছে নম্বর প্যাটার্ন, নাম্বার প্যাটার্ন জানবো। কি জানবো, নাম্বার প্যাটার্ন। এবারে দেখি, এবারে কি দেওয়া যায় দেখো সবাই, পার্সন টু সার্ভে। এবারে কি দেওয়া আছে, গদ্যাংশ। এর আগে আমরা জানতে পারলাম যে গদ্যাংশ, ঠিক আছে, কি আছে, আর্যাবর্ত বানানম। ভালো করে লক্ষ্য করো, কি দেওয়া আছে, আর্যাবর্ত বানানম। এবারে এমসিকিউ ক নম্বর থাকবে, এখানে দেখো এমসিকিউ হচ্ছে 2 নম্বর, তারপরে এসিকিউ। ঠিক আছে, এবারে হচ্ছে বনগতা গুহা। বনগতা গুহা থেকে কয়টা দেখো, এমসিকিউ 2টা, আবার এসিকিউ 1টা। ঠিক আছে, এবারে হচ্ছে এই যে ডিএস বা ডিএকিউ, ঠিক আছে, মানে বট কোশ্চেন। 2টি গদ্যাংশ আছে না, কয়টি আছে দেখো তো ওখানে, 2টি। আর্যাবর্ত বানানম, বনগতা গুহা। ঠিক আছে, শর্ট কোশ্চেন আমরা জানতে পারলাম কি আছে, এমসিকিউ হচ্ছে আর্যাবর্ত বানানম থেকে 2 নম্বর, এসিকিউ হচ্ছে 2 নম্বর। বনগতা গুহা থেকে এমসিকিউ 2 আর হচ্ছে এসিকিউ হচ্ছে 1 নম্বর। ঠিক আছে, কিন্তু বট কোশ্চেনের ক্ষেত্রে দেখো একটু আলাদা। বট কোশ্চেন কি আছে, 2টি গদ্যাংশ থেকে, অর্থাৎ আর্যাবর্ত বানানম এবং বনগতা গুহা, এই 2টি গল্প থেকে 2টি বট কোশ্চেন দেওয়া থাকবে। কটি, 2টি দেওয়া থাকবে। কয়টি লিখতে হবে, 1টি। তাহলে কয় নম্বর থাকবে, 5, তাই না? এ দেখো অর দেওয়া আছে, অর দেওয়া আছে, আছে না? তাহলে 2টি গল্প থেকে বা 2টি গদ্যাংশ থেকে 2টি বট কোশ্চেন দেওয়া থাকবে। কটি লিখতে হবে তোমাদের, 1টি। আর এমসিকিউ এসিকিউ কিন্তু 2টি পড়া থেকেই লিখতে হবে। ঠিক আছে, এখানে আরেকটা কথা আমি বলে দেই, এখানে কি করে আমার প্রিয় ভাই বোনেরা কি করে, এখানে 5 নম্বরের যে কোশ্চেনটা আছে এখানে পাণ্ডিত্য দেখায়। কেমন পাণ্ডিত্য, যে ও স্যার জানেন এখানে যে 2টি গল্প আছে, 2টি গদ্যাংশ আছে, 2টি গদ্যাংশ থেকে তো 1টি লিখতে হয়, তাহলে আমি একটা পড়া থেকেই বট কোশ্চেন পড়বো।
এমন করে বলে। ভালো করে বোঝার চেষ্টা করো যে ও স্যার জানেন আমি ওই দুটি সংস্কৃত বিষয়ে দুটি যে গল্প আছে বা গদ্যাংশ আছে, দুটি বট কোশ্চেন থাকে, একটা লিখতে হয়তো আমি একটা পড়া থেকে লিখবো, একটা পড়া থেকে লিখবো বা একটা পড়া থেকে পড়বো। এখানে কিন্তু পাণ্ডিত্য দেখানো যাবে না। কেন যাবে না? ভালো করে শোনো বলছি, কেন যাবে না পাণ্ডিত্য দেখানো। এবারে আরিয়াবর্ত বানানাম বনগত গুহা, আরিয়াবর্ত বানানাম বনগতা গুহা, ঠিক আছে। এখানে হচ্ছে দুটি গদ্যাংশ থেকে দুটি বট কোশ্চেন দেওয়া থাকবে, একটি লিখতে হবে। অনেকে কি মনে করবে? অনেকে মনে করবে যে আমি যে কোনো একটি পড়া থেকে বা যে কোনো একটি গল্প পড়বো, গদ্যাংশ পড়বো, একটি থেকে আমি পড়বো। এবারে এখানে মনে রাখতে হবে তোমাদের যে একটি পড়া থেকেও দিতে পারে দুটি বট কোশ্চেন। দুটি গদ্যাংশ আছে না, বোঝা যাচ্ছে আমার কথাগুলো? দুটি গদ্যাংশ আছে, দুটি গদ্যাংশ থেকে দুটি দেওয়া উচিত, কিন্তু একটি গদ্যাংশ থেকেও দিতে পারে, সেরকম কোনো রুলস নেই। সেই জন্য কয়টি পড়তে হবে? দুটিয়ে পড়তে হবে, ঠিক আছে। আর যদি আরিয়াবর্ত বানানাম থেকে বট কোশ্চেন পড়ো, ঠিক আছে, বনগতা গুহা থেকে পড়ো না, তো বনগতা গুহা থেকেই দুটো দিয়ে দিল, তখন কি করবা? তখন কোশ্চেন দেখে হাসবে, তোমাদের প্রশ্ন দেখে হাসবে, তাই না? মানে প্রশ্নটাই তোমাদের দেখে হাসবে। কেন বলো তো? স্যার পাণ্ডিত্য, কোশ্চেনটা বলবে তোমাদের পাণ্ডিত্য, দেখো আমি অন্যভাবে এসেছি। আচ্ছা, আমার কথাগুলো বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে? আর যারা আমাকে ভিডিওতে দেখছো, সেই সব ভাই বোনদেরও বলি, বা যারা কোনো শিক্ষক যদি দেখে থাকেন, তো আমি একটু এরকম করে পড়ানোর চেষ্টা করি যাতে ভাই বোনদের বোঝাতে পারি। তো ঠিক আছে, আবার চলে যাই মূল বিষয়ে। এবারে কোথায় চলে যাব? পদ্যাংশ। পদ্যাংশ কটি আছে বলো তো? দুটি। কটি আছে? দুটি। গঙ্গা স্তোত্রম আর হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। সেম প্যাটার্ন, দেখো কোশ্চেন প্যাটার্ন সেম, ঠিক আছে। এখানেও এমসিকিউ কয়টি থাকবে? এই দেখো, গঙ্গা স্তোত্রম থেকে কয়টি থাকবে? দুটি। এসিকিউ কয়টি? একটি, ঠিক আছে। আবার শ্রীমদ্ ভগবদ গীতা থেকে দুটি, এসিকিউ হচ্ছে দুটি। এবারে দুটি পদ্যাংশ থেকে দুটি বট কোশ্চেন থাকবে। কয়টি থাকবে? দুটি থাকবে। কয়টি লিখতে হবে বলো তো? দেখে বলো। একটি লিখতে হবে। কয়টি? একটি। কিন্তু এখানেও পাণ্ডিত্য দেখানো যাবে না, এখানেও দুটি পড়া থেকেই তোমাদের পড়তে হবে, নইলে সেম। সেম বলতে কোন কথাটা বললাম? কোশ্চেনটা থেকে তোমাদের হাসবে, ঠিক আছে। এবারে অনেকে মনে করতে পারে দাদা এটা কিরকম প্রশ্ন, কোশ্চেন দেখে আবার হাসে। অবশ্যই হাসবে, যখন তোমরা ওই কলমের ইসের টিপিটা আছে না, এই কি যেন কামড়াবে, কোশ্চেনটা তো দেখে থাকবে, কি মজা। যাই হোক, বেশি কিছু বলবো না, প্রথম ক্লাসে এত কিছু বলবো না, আরো আছে সময়, তো সেম, ঠিক আছে। আচ্ছা, বুঝাইতে পারছি তো আমি? এবারে হচ্ছে কি দেখো, নাট্যাংশ। নাট্যাংশ কয়টি? দুটি। আমি তো দুটি দেখছি। কয়টি বলো তো? একটি। নাট্যাংশ হচ্ছে একটি। নাট্যাংশের নাম হচ্ছে বাসন্তিক স্বপ্নম। কি বললাম বলো তো? বাসন্তিক স্বপ্নম, ঠিক আছে, বাসন্তিক স্বপ্নম। এবারে দেখো, এমসিকিউ হচ্ছে চারটি থাকবে। বাসন্তিক স্বপ্নম থেকে এমসিকিউ কয়টি? চারটি। এসিকিউ কয়টি? তিনটি। আর হচ্ছে বট কোশ্চেন একটি লিখতে হবে, কিন্তু থাকবে দুটি। কয়টি থাকবে? দুটি। নাট্যাংশ থেকে দুটি হচ্ছে, বট কোশ্চেন থাকবে একটি, লিখতে হবে, সেজন্য এমন করে দেওয়া আছে। হ্যাঁ, এবার হচ্ছে ভাব সম্প্রসারণ। এই দেখো ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণের কথা বললাম না আমি? গদ্যাংশ পদ্যাংশ। পদ্যাংশ এখানে কেন লেখা আছে বলো তো? যেহেতু গদ্যাংশ আর পদ্যাংশ থেকেই থাকে, গদ্যাংশ আর পদ্যাংশ থেকেই ভাব সম্প্রসারণ লিখতে হয়। এবারে গদ্যাংশ যদি বলি গদ্যাংশ কয়টি, তখন কি বলবা? গদ্যাংশ কয়টি, তখন কি বলবা? গদ্যাংশ দুটি। আরিয়াবর্ত বানানাম আর হচ্ছে বনগতা গুহা, ঠিক আছে, দুটি গদ্যাংশ। তারপরে হচ্ছে পদ্যাংশ কয়টি? দুটি। গঙ্গা স্তোত্রম আর হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা, তৃতীয় অধ্যায় কর্মযোগ। তাহলে এই চারটি পড়া থেকে, গদ্যাংশ আর পদ্যাংশ মিলে চারটি পড়া থেকে কি থাকবে? ভাব সম্প্রসারণ লিখতে হবে। কি লিখতে হবে? ভাব সম্প্রসারণ লিখতে হবে। যে কোনো দুটি দেওয়া থাকবে, কটি লিখতে হবে? একটি। কয় নম্বর বলো তো? 4 নম্বর। নেক্সট কি আছে দেখো, সংস্কৃত সাহিত্যের ইতিহাস। সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে দেখো কি আছে? এমসিকিউ 3 নম্বর। তারপরে হচ্ছে এসিকিউ হচ্ছে 2 নম্বর। আর হচ্ছে বট কোশ্চেন দুটো দেওয়া থাকবে, কটি লিখতে হবে? একটি লিখতে হবে, ঠিক আছে। কয়টি দেওয়া থাকবে? দুটি। দুটি দেওয়া থাকবে, একটি লিখতে হবে। তাহলে এখানেও 5। আচ্ছা, বোঝা যাচ্ছে তো আমার কথাগুলো? বুঝতে পারছো সবাই? এবারে টোটালটা দেখে নেই। দেখো টোটাল দেখে নেই। এই যে মোট এমসিকিউ মোট কত নম্বর থাকবে পুরো বিষয় থেকে? 15 এখানে দেওয়া আছে, কিন্তু গুনলে কত হয়? 15 হবে না বেশি হবে? গুনে দেখবো যদি পারে। এখানে পারলেও ওখানে গিয়ে পারবে না, কোশ্চেনে 15 থাকবে। তো গুনে দেখি, এখানে কি 2, 2 এ 4, তারপরে কি 6, 8, 12,
তারপরে 13, 14, 15 হয়ে গেছে না? তাহলে দেখো সংস্কৃত বিষয়ে দ্বাদশ শ্রেণীতে সংস্কৃত বিষয়ে মোট হচ্ছে 15টি এমসিকিউ, যেটা যেই কোশ্চেন প্যাটার্নে একাদশে তোমরা পরীক্ষা দিয়েছো সেম, কিন্তু 15টি এমসিকিউ পুরো বিষয় থেকে কয়টি আসবে? 15টি আসবে। এই দেখো 15। তারপরে কি দেওয়া আছে? এসিকিউ। এসিকিউ বলতে পূর্ণ বাক্যে উত্তর দাও, পূর্ণ বাক্যে লিখতে হবে, কিন্তু পূর্ণ বাক্যে, ঠিক আছে? অনেকে শর্টকাট লিখে দেয়, কি লিখে দেয়? শর্টকাট লিখলে চলবে না, ঠিক আছে? তাহলে দেখো এখানে এসিকিউ কয়টি আছে? 11টি। 11 নম্বরে আসবে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে এসিকিউ হচ্ছে 11। তাহলে 15 আর হচ্ছে 11 কত হচ্ছে? পাক্কা? ভালো করে গুনো, বেশি হবে। 26। 15 আর 11 হচ্ছে 26। তোমরা মাধ্যমিকে মনে হচ্ছে অঙ্কে বেশি নম্বর পেয়েছো না? আচ্ছা যাই হোক, 15 আর হচ্ছে 11 হচ্ছে 26, মোট 26। এবারে এখানে এই যে ভাব সম্প্রসারণ যে আছে, এখানে 26। এবারে দেখো এইদিকে এখানে 5, গদ্য থেকে 5, মানে দুটি দেওয়া থাকবে, একটি লিখতে হবে 5, পদ্য থেকে 5, তাহলে কত হচ্ছে? 10। তারপরে হচ্ছে নাটক থেকে 5, তাহলে কত হলো? 15। আর হচ্ছে সংস্কৃত সাহিত্য, এটা পরে ধরছি, সংস্কৃত সাহিত্য থেকে 5, তাহলে কত হচ্ছে? 20। আর ভাব সম্প্রসারণ, এটা এই যে ভাব সম্প্রসারণ থেকে কি 4, তাহলে কত হচ্ছে এখানে? 24। পাক্কা তো? 24 তো পাক্কা? তাহলে এবারে দেখো 26 আর 24-এ কত হচ্ছে? হ্যাঁ, 26 আর হচ্ছে কত বললাম? 24-এ কত হচ্ছে? 50। তাহলে এটা হচ্ছে 50 নম্বর, ঠিক আছে? এখানে হচ্ছে টেক্সট বই থেকে কত হচ্ছে? 50 নম্বর, ঠিক আছে? কত নম্বর? 50। বাকি 30 নম্বর কোথায়? প্রজেক্ট। বাকি 30 নম্বর কোথায় গেল? আচ্ছা দেখি, হ্যাঁ কই গেল? এবারে দেখো এখানে কি আছে? কারক বিভক্তি। একটু আগে যে বললাম কারক বিভক্তি কত নম্বর? 3 নম্বর। তারপরে হচ্ছে কি দেওয়া আছে? ব্যাস বাক্য সহ সমাসের নাম, কত নম্বর? 4 নম্বর, ঠিক আছে? কয়টি লিখতে হবে? যে প্রশ্ন সংখ্যা 2টি, ঠিক আছে? তারপরে দেখো শব্দ যুগলের পার্থক্য, ঠিক আছে? কয়টি লিখতে হবে বলো তো? 2টি। এখানে কিন্তু প্রশ্নের সংখ্যাগুলো কয়টি থাকবে, ঠিক আছে? কত দেওয়া আছে দেখো? 2। তারপরে হচ্ছে এক কথায় প্রকাশ, কয়টি দেওয়া থাকবে? 3টি। তাহলে 3 নম্বর, 1 নম্বর করে থাকবে। তারপর হচ্ছে পরিনিষ্ঠিত রূপ নির্ণয়ে কত নম্বর? 3 নম্বর, ঠিক আছে? তারপর হচ্ছে ভাষাতত্ত্ব যেই পাঠগুলো বললাম, ঠিক আছে? কোন পাঠগুলো বলো তো, মনে আছে? ওই যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর 2টি প্রধান শাখার নাম এবং 10টি উপশ্রেণীর নাম, তারপর হচ্ছে ভারতীয় আর্য ভাষার স্তরবিন্যাস, এই সব বিষয়, ঠিক আছে? ভাষাতত্ত্ব। তাহলে ওখানে কত নম্বর থাকবে? একটি প্রশ্ন দেওয়া থাকবে 5 নম্বর। ভাষাতত্ত্ব থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি লিখতে হবে কয় নম্বর? 5 নম্বর। তারপরে হচ্ছে কি, যে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ, কয় নম্বর? 5 নম্বর। বাংলা থেকে সংস্কৃত অনুবাদ, যেমন এর আগে একটি উদাহরণ দিলাম না, ওই যে আমি মন্দিরে গিয়ে বাড়ি চলে এসেছি বা বাড়ি এসেছি, ঠিক আছে? তারপরে দেখো কি দেওয়া আছে? 8 নম্বর কি আছে? সংস্কৃত ভাষায় অনুচ্ছেদ রচনা। সংস্কৃত ভাষায় অনুচ্ছেদ রচনা বলতে যেটা বললাম যে প্যারাগ্রাফ রাইটিং, কি দেওয়া আছে? প্যারাগ্রাফ রাইটিং, ওটাকে হচ্ছে সংস্কৃত ভাষায় বলা হচ্ছে সংস্কৃত ভাষায় অনুচ্ছেদ রচনা। তো তারপরে দেখি আর কি আছে এখানে। তাহলে 30 দেখো, এর আগে 50, এখানে 30, এর আগে 50, এখানে 30, ঠিক আছে? হরিওম। দেখো সবাই পছন্তু, সর্বে পছন্তু। তাহলে কি বললাম আমি? যে কোথায় ছাড়লাম আমি? যে 50 নম্বর, ঠিক আছে? এর আগে 50 নম্বর গুনলাম, এখানে 30, তাহলে কত হচ্ছে মোট? 80। আর 20 নম্বর কোথায় গেল? প্রজেক্ট বা প্রকল্প, যেটা হচ্ছে স্কুল থেকে প্রদান করা হবে। কোথা থেকে প্রদান করা হবে? স্কুল থেকে, ঠিক আছে? যেই বিষয়ের উপর এখানে যদিও আছে, ঠিক আছে, দেওয়া আছে প্রজেক্ট কোন বিষয়ের উপরে লিখতে হয়। এবারে শিক্ষক শিক্ষিকা যেমন করে বলবে অমন করে লিখে জমা দিবে, ঠিক আছে? তো সিলেবাস তোমাদের এতটুকুই, ঠিক আছে? এতটুকুই সিলেবাস। তো যারা আমাকে অনলাইনে দেখছো, যেসব ভাই বোনু বা প্রিয় ভাই বোনুরা, তাহলে আমি ভালো করে বোঝানোর চেষ্টা করলাম, আমার আপ্রাণ বা আমার বেস্ট দিয়ে পড়ানোর চেষ্টা করলাম, বা সিলেবাসটা বোঝানোর চেষ্টা করলাম। এবারে আমার ভিডিও দেখে কেউ যদি উপকৃত হও, তাহলে অবশ্যই দ্য ডিজিটাল এডুকেয়ার চ্যানেলটিকে
লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি আমার পড়া কারো পছন্দ লাগে তাহলে অবশ্যই হরিওম লিখে পাঠাবে। তো ঠিক আছে, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তো ঠিক আছে, নমো নমঃ, ধন্যবাদ।